ভারতের ছত্তিশগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধ, শীর্ষ নেতা সহ অন্তত ২৭ মাওবাদী নিহত। গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত, আহত ২৫০ শতাধিক। পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি। ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা, একজন সন্দেহভাজন চিহ্নিত। এবং দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের সফরসূচিতে ইসরায়েলের নাম না থাকায় গুঞ্জন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ভারতের ছত্তিশগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের ঘটনায় গোষ্ঠীটির এক শীর্ষ নেতা সহ অন্তত ২৭ মাওবাদী নিহত হয়েছে। বুধবার রাজ্যটির নারায়ণপুর জেলার গভীর জঙ্গলে ঘটনাটি ঘটে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি অভিযানটিকে একটি যুগান্তকারী মাইলফলক বলে উল্লেখ করেন। পাশাপাশি এতে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসাও করেন তিনি। ভারতে কয়েক দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত প্রায় ১২,০০০ মানুষ নিহত হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের পক্ষে পোস্ট দেওয়ায় শতাধিক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫০ শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩,৬৫০ ছাড়িয়ে গেছে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিদেশি কূটনৈতিক দলের মধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ও পশ্চিমা কূটনীতিকদের ২০ জনের একটি প্রতিনিধি দল ছিল। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। নিরীহ ফিলিস্তিনিদের ওপর সকল প্রকার পাশবিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুধু হামলায় নয়, কৃত্রিম খাদ্য সংকট তৈরি করে অনাহারে রেখেছে ফিলিস্তিনিদের বাসিন্দাদের বর্বর ইসরায়েলি বাহিনী। গাজায় ত্রাণ সামগ্রী বোঝাই ১০০টি ট্রাক প্রবেশের দাবি ইসরায়েলের পক্ষ থেকে করা হলেও অঞ্চলটির সাধারণ মানুষের কাছে কোনো সহায়তা পৌঁছায়নি বলে জানায় জাতিসংঘ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে যুদ্ধ পরিস্থিতি ও শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলেন মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ও পশ্চিমা কূটনীতিকদের ২০ জনের একটি প্রতিনিধি দল। স্থানীয় সময় দুপুর ২টার দিকে চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। হঠাৎ শুরু হয় গোলাগুলি, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছোটাছুটি শুরু করেন কূটনীতিকরাও। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অনুমতি রুট ব্যবহার না করায় সতর্কমূলক গুলি ছোড়া হয়। যদিও পরবর্তীতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তেল আবিব। গাজায় এমন হামলার প্রতিবাদে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে বলে জানায় দেশটির সামরিক বাহিনী। রাকিব হাসান, আরটিভি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের ২ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের কাছে। সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি। পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রড্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হায়ম গেল সপ্তাহে এক প্রতিবেদনে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে কিছুটা মেঘ জমছে এমন ইঙ্গিত দেওয়ার পর ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফর সূচিতে ইসরায়েলের নাম না থাকায় আবারও এ নিয়ে গুঞ্জন শুরু হয়। দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র ইসরায়েলের সঙ্গে কেন দূরত্ব বাড়ছে ওয়াশিংটনের, কি হতে পারে এর ফলাফল জানবো
সামদানি প্রত্যয় রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে মানিকজোড় বন্ধুত্বের উদাহরণ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার পর দেশটিকে প্রথম স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর দশকের পর দশক ধরে দেশটির সকল অন্যায়, অবিচার, যুদ্ধ ও ক্ষমতার লড়াইয়ে প্রত্যক্ষ সমর্থন জুগিয়ে গেছে ওয়াশিংটন। ফিলিস্তিন জুড়ে ইসরায়েলের জুলুম, নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠলেও তার সমালোচনাতেই সীমাবদ্ধ থেকেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের চাপে। প্রায় ৫৫,০০০ ফিলিস্তিনির লাশের উপর দিয়ে হেঁটে চলা নেতানিয়াহুকে সব রকমের সহায়তা দিয়েছেন বিগত সকল মার্কিন প্রেসিডেন্ট। তবে সব সমীকরণ উল্টে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার হাঁটছেন ভিন্ন পথে। ফিলিস্তিন ইস্যুতে অনেকখানি দূরত্ব ঘনিয়েছে দু নেতার মধ্যে। মার্কিন গণমাধ্যম এক্সিও নিউজ হোয়াইট হাউসের বরাতে জানায়, গাজার মানুষের দুর্ভোগের ছবিগুলো দেখে মার্কিন প্রেসিডেন্ট হতাশ হয়েছেন। তিনি চান অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক। তবে নেতানিয়াহু চান পুরো গাজার দখল। এতে করে স্পষ্ট হয়ে উঠেছে দুজনের মতপার্থক্য। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে সম্পর্ক ভাঙনের গুঞ্জনের সত্যতা অনেকটাই ওপেন সিক্রেট হয়ে গেছে বলে মনে করছে মার্কিন গণমাধ্যম দ্য হিল। গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলকে এড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রাম্প পরিষ্কার বার্তা দিতে চাইছেন যে মার্কিন প্রশাসন ইসরায়েলের অন্ধ সমর্থক নয়। ইসরায়েলকে সবসময় ব্ল্যাঙ্ক চেক দিয়ে আসা যুক্তরাষ্ট্রের এহেন বিপরীতমুখী মনোভাবের জন্য ট্রাম্পের মানসিকতা, চলমান আন্তর্জাতিক চাপ ও নতুন মার্কিন প্রশাসনের বাণিজ্য সম্প্রসারণ নীতি মুখ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন নেতানিয়াহুর যুদ্ধের মনোভাব কেবলই রাজনৈতিক স্বার্থ আদায়ের লড়াই। দ্বিতীয়ত, ইসরায়েলের মতো একক দেশের ওপর মার্কিন অর্থনীতি নির্ভরশীল নয়, এ বিষয়টিও ফলাও করে প্রচার করতে চান ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনে নিজ দল ও খোদ যুক্তরাষ্ট্রে অসন্তোষ বাড়ছে ট্রাম্পের প্রতি। যুক্তরাষ্ট্রে ইসরায়েলি লবি প্রতিষ্ঠান আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি ব্যাপকভাবে মার্কিন কংগ্রেসকে প্রভাবিত করে, এমন দাবিতে অসন্তোষ খোদ রিপাবলিকানদের মধ্যে। একই সঙ্গে এ নিয়ে অসন্তোষ বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে ভীষণ গুরুত্ববহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও, যা নতুন করে তেল আবিব ওয়াশিংটন সম্পর্ক নিয়ে ভাবতে বাধ্য করছে ট্রাম্পকে। ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে দূরত্ব তৈরির গুঞ্জন যদি সত্যি হয়, তবে তা বড় প্রভাব আনতে পারে বিশ্ব রাজনীতিতে। দীর্ঘদিন মার্কিন মদদে জুলুম চালিয়ে আসা ইসরায়েলের লাগাম টানতে এতদিন আন্তর্জাতিক মহলে মূল বাধা ছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন কমে আসলে যে কোনো সময় মসনদ চলে যেতে পারে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর, নস্যাৎ হয়ে যেতে পারে তার কয়েক দশকের গাজা দখলের স্বপ্ন। নিজ দেশে ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে ওঠায় গাজা যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহু হয়তো এক সপ্তাহ ক্ষমতায় টিকতে পারবেন না বলে দাবি মার্কিন গণমাধ্যম দ্য হিলের। সামদানি প্রত্যয়, RTV। ক্রমেই কমছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার। চলতি সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের করা জরিপে তার জনসমর্থন ৪২% এসে দাঁড়িয়েছে। গেল জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের সময় এই হার সর্বোচ্চ ৪৭% ছিল। ৬ মাস না পেরোতেই কেন ধীরে ধীরে ধনকুবের ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ, তারই বিস্তারিত থাকছে অর্ণপ্রসাদের রিপোর্টে। ১৩২ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। তার মেক আমেরিকা গ্রেট এগেইন নীতি সে সময় ইতিবাচক সাড়া ফেলেছিল দেশটির ভোটারদের মনে। পাশাপাশি নির্বাচনী প্রচারণার মধ্যে যুক্তরাষ্ট্রে অর্থনীতির স্বর্ণযুগ ফেরানো, ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ, গাজায় স্থায়ী শান্তি চুক্তি বাস্তবায়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সর্বমহলের প্রশংসা কুড়ান ট্রাম্প। তবে জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পর থেকেই অনেকটা বেপরোয়া গতিতে এগিয়ে চলছেন তিনি, যার নেতিবাচক প্রভাব পড়েছে তার জনপ্রিয়তা জরিপে। চলতি সপ্তাহে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ৩ দিন ধরে চলা জরিপে তার বর্তমান জনপ্রিয়তার হার ৪২% পৌঁছেছে। গেল সপ্তাহে এটি ছিল ৪৪%। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্লেষকদের মতে ট্রাম্পের জনপ্রিয়তা কমার পেছনে সবচেয়ে বেশি দায়ী অর্থনৈতিক ক্ষেত্রে তার প্রশাসনের গৃহীত সিদ্ধান্তগুলো।
pardons for a lot of people. অর্থনীতিবিদদের মতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ শুল্ক আরোপ সহ ট্রাম্প যেসব আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছেন তা মন্দার ঝুঁকি বাড়িয়েছে। পাশাপাশি তার আরোপিত শুল্ক নীতির ফলে আমদানিকারকদের মুনাফার ওপর চাপ তৈরি হবে, এতে মূল্যস্ফীতি আবার বাড়তে পারে। স্বয়ং ট্রাম্প নিজেই এ বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার তিনি বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতি আহ্বান জানান, তারা দাম বাড়ার জন্য শুল্ককে দায়ী না করে যেন নিজেরা অতিরিক্ত খরচ বহন করে। ট্রাম্পের হস্তক্ষেপ থেকে রেহাই পায়নি দেশটির ব্যাংকিং খাত। তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সুদ হার কমানোর আহ্বান জানান। এটি ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা। শুধু অর্থনৈতিক কারণই নয়, গাজা ইস্যুতে ট্রাম্পের অতিমাত্রায় ইসরায়েলমুখী নীতি তার জনপ্রিয়তা কমার কারণ বলেও মনে করছে বিশ্লেষকরা। কেননা ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমাতে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে ইহুদি বিরোধী আন্দোলন দমনে ব্যর্থতার অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সরকারি বরাদ্দ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ফিলিস্তিনপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় দেশটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। অর্ণব প্রসাদ, RTV। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 2 ঘন্টার বেশি সময় ধরে ফোনালাপ হয়। রাশিয়ার পক্ষ থেকে শিগগিরই যুদ্ধবিরতির একটি প্রস্তাবিত পথরেখা উপস্থাপন করা হতে পারে বলে ওয়াশিংটন আশা করছে। পথরেখা পেলে বোঝা যাবে মস্কো এই সংঘাত বন্ধের বিষয়ে ইতিবাচক কিনা, এমনটাই জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে সময় ক্ষেপণের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্পেনের রাজধানী মাদ্রিদে বন্দুকধারীদের গুলিতে ইউক্রেনীয় সাবেক শীর্ষ কর্মকর্তা এন্ড্রি পোর্টনভ নিহত হয়েছে। বুধবার দেশটির স্থানীয় সময় সকালে সন্তানকে স্কুলে রেখে আসার সময় তার উপর হামলার ঘটনাটি ঘটে। তথ্যটি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে হামলাকারীকে খুঁজতে চিরুনি অভিযান শুরু করেছে স্পেন পুলিশ, তবে হামলার স্পষ্ট কারণ এখনও জানা যায়নি। পোর্টনভ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ প্রশাসনের উপপ্রধান ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন মেয়াদে ইউক্রেনের সংসদ সদস্যের দায়িত্বও পালন করেন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। আপনাদের সবাইকে ধন্যবাদ।